31 ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। সৈয়দপুরে রেলওয়ের জমিতে নানা স্থাপনা, অবৈধ দখলদাররা হাতিয়ে নিচ্ছেন কাড়ি কাড়ি টাকা। শেরপুরে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত 6। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। সচিবালয়ে আগুন লাগার ঘটনার পর আজ প্রথম অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা। শুধুমাত্র পাসধারী কর্মকর্তা কর্মচারীদের সচিবালয়ে প্রবেশ করতে দেয়া হয়। চারপাশে নেওয়া হয় কঠোর নিরাপত্তা। সিনিয়র সচিব এবং উপদেষ্টা ছাড়া আর কেউ গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতে পারছে না। কড়া তল্লাশি চৌকি পার হয়ে কর্মকর্তা কর্মচারীদের হেঁটে যেতে হচ্ছে তাদের দপ্তরে। এদিকে সাংবাদিকদের প্রবেশের বিষয়ে সংবাদকর্মীদের সংগঠন সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন। পরে জানানো হয়, কাল থেকে সাংবাদিকরা অস্থায়ী কার্ডে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের খালি কক্ষগুলোতে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আজ সকাল থেকে নগর ভবনের ১৩ ও ১৪ তলায় এই কার্যক্রম কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাদের নতুন কর্মস্থলে যোগদান করেছেন। নতুনভাবে এই কার্যক্রম শুরু করার জন্য নগর ভবনের ইলেকট্রিসিটি ও পরিষ্কার পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ চলছে। গত বুধবার সচিবালয়ের ৭ম তলায় আগুনে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় পুড়ে যাওয়ায় এ পদক্ষেপ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আগামী ৩১ ডিসেম্বর নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী ৭২-এর সংবিধানকে কবর দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রাজধানীর বাংলা মোটরের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ রোববার এ ঘোষণা দেন। মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। মাগুরার মোহাম্মদপুরে চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে প্রচার, মুক্তির গণসংবর্ধনা ও ঐক্যের জনসভা। মোহাম্মদপুরের মিনি স্টেডিয়ামে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন মাগুরার গণমানুষের নেতা, সদ্য কারামুক্ত সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। প্রধান বক্তা স্বৈরাচার পতন আন্দোলনের সাহসী নেতা, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নিয়েছেন। মাগুরার মোহাম্মদপুর থেকে বিএনপির সমাবেশের খবর জানাচ্ছেন প্রতিনিধি মাসুম বিল্লাহ। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা সদরে সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল এর আগমন উপলক্ষে এবং ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন একই সঙ্গে মাগুরায় পদার্পণে আজ এই জনসমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়েছে। মাগুরার সাধারণ মানুষ দেখিয়ে দিয়েছেন যে কাজী সালিমুল হক কামাল মাগুরায় কতটি জনপ্রিয়। জিয়াউর ফানুসিয়াস মামলায় দীর্ঘ ৭ বছর কারাভোগের পর উনি এই প্রথম মাগুরায় আগমন করলেন। তার এই আগমনকে ঘিরে
মাগুরা মোহাম্মদপুরের রাস্তাঘাট কানায় কানায় পূর্ণ হয়েছে। সাধারণ মানুষ এক নজর তাকে দেখার জন্য মোহাম্মদপুর উপজেলা সদরের এই স্কুল মাঠে আজ সমাবেশে যোগদান করেছেন। এই জনসমাগম প্রমাণ করে কাজী সালিমুল হক কামাল কতটি জনপ্রিয়। কিছুক্ষণ পরেই উনি বক্তব্য দিবেন। এই সমাবেশের মাধ্যমে মাগুরায় উনি ঐক্যের ডাক দিয়েছেন। মাগুরায় যে দ্বিধাবিভক্ত বিএনপি রয়েছে, এই দ্বিধাবিভক্ত বিএনপিকে একত্রিত করে উনি মাগুরাকে সুসংগঠিত একটি শক্তিশালী বিএনপিতে রূপদান করবেন, এটাই এখানে স্থানীয় সাধারণ নেতাকর্মীরা তার কাছ থেকে প্রত্যাশা করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার মামলায় সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা নাদের বখত সহ আওয়ামী লীগের 5 নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে দ্রুত বিচার আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে বিচারক নির্জন কুমার মিত্র তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য 4 আওয়ামী লীগ নেতা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুহেব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবাইর আহমেদ অপু, সদস্য সাহারুল আলম আফজল ও ছাত্রলীগ কর্মী মুছিবুর রহমান। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল দুর্ঘটনায় 6 জন নিহতের ঘটনায় বাসের মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে মুন্সিগঞ্জে সংবাদ সম্মেলনে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার আ.ক.ম আক্তারুজ্জামান বসুনিয়া জানান, 27 ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাস চালক নুরুন্নবী সহ 2 জনকে গ্রেপ্তার করে র্যাব এবং হাইওয়ে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে সম্পৃক্ততা না থাকায় একজনকে ছেড়ে দিয়ে বাস চালক নুরুন্নবীকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি আরও জানান, ওই দুর্ঘটনায় নিহত আমেনা বেগমের ভাই নুরুল আমিন বাদী হয়ে শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলার আসামি বাস মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুর্ঘটনায় সাদ অনুসারী জিয়া বিন কাশেমের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে গাজীপুর মহানগর আদালত। দুপুরে তাকে গাজীপুর মহানগর আদালত 5 এর বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন আদালতে তোলা হয়। এ সময় পুলিশ 7 দিন রিমান্ড চাইলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। টঙ্গীর ইজতেমা ময়দান নিয়ে তাবলিগ জামাতের 2 পক্ষের অনুসারীদের সংঘর্ষ ও হতাহতের ঘটনায় 19 ডিসেম্বর জুবাইর অনুসারীর সাথী এস.এম. আলম হোসেন হত্যা মামলা করেন। টঙ্গী পশ্চিম থানায় করা মামলায় 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকশো জনকে আসামি করা হয়েছে। মামলার চার্জশিটভুক্ত আসামি জিয়া বিন কাশেমকে গতকাল চট্টগ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে প্রয়াত হারিস চৌধুরীর দেহাবশেষ। সিলেটের কানাইঘাটে রোববার সন্ধ্যার আগেই দাফনের সিদ্ধান্ত জানিয়েছে পরিবার। দেরিতে হলেও ন্যায়বিচার মিলেছে, এমন নৃশংস ইতিহাসের যেন পুনরাবৃত্তি না ঘটে। ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গ থেকে পিতার দেহাবশেষ গ্রহণ করে এমনটাই জানান কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 2021 সালের 3 সেপ্টেম্বর মৃত্যু হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর। পরিচয় গোপন রেখে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ার এক মাদ্রাসা প্রাঙ্গণে দাফনও করা হয়। পরবর্তীতে মেয়ে সামিরার এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে লাশ উত্তোলন করে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয় তার পরিচয়। শনিবার রাতে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে হারিস চৌধুরীর দেহাবশেষ গ্রহণ করেন তার মেয়ে। আমি ন্যায় বিচার পেয়েছি, একটু দেরিতে পেয়েছি এবং এত কিছুর মধ্যে দিয়ে যেতে হলো দ্যাট আই এম হ্যাভিং টু রিলিভ দ্য মোমেন্ট। এটার জন্য আল্লাহর কাছে আমি বিচার প্রার্থী, আপনারা সবাই বিচার প্রার্থী হন। বাবার সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতার পুনরাবৃত্তি চান না কন্যা সামিরা চৌধুরী। যে অন্যায় হয়েছে আমাদের সাথে 15টা বছর, এবং যেভাবে করে একটা মেয়ে বাবার লাশ বুকে নিয়ে পালিয়ে যেতে হয়, এবং যেভাবে করে বাবার লাশ আবার তুলে প্রমাণ করতে হয় যে এটা আমার বাবা, আল্লাহ যেন এইসবের মধ্যে দিয়ে কোনো একমাত্র কলিজার টুকরো মেয়েকে আর না যাওয়ায় বাংলাদেশের এই কলঙ্কিত ইতিহাস যেন একেবারে মুছে যায়। সিলেটের কানাইঘাটে এতিমখানা প্রাঙ্গণে দাফনের সিদ্ধান্ত জানিয়েছে হারিস চৌধুরীর পরিবার। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। যশোরে সাবেক কাউন্সিলরকে অপহরণের পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জিয়াউদ্দিন পলাশ অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর। তার বাবাও পৌর কাউন্সিলর ছিলেন এবং প্রায় 2 যুগ আগে প্রতিপক্ষের গুলিতে খুন হয়েছিলেন। পুলিশ জানায়
টাকা নিয়ে বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় পলাশকে অপহরণ করে দুর্বৃত্তরা। বিষয়টি পুলিশকে জানালে পলাশের ফোন ট্র্যাক করে পরিত্যক্ত একটি ঘর থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িত সন্দেহে রইস নামে এক যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান, বহুতল বাণিজ্যিক ভবন, বহু ছোট মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান সহ আবাসিক ভবন। বহুতল ভবনগুলোতে ভাড়ায় চলছে বিভিন্ন ব্যাংক, বিমা, আবাসিক হোটেল আর রেস্তোরাঁ। অবৈধ দখলদাররা এসব থেকে হাতিয়ে নিচ্ছেন কাড়ি কাড়ি টাকা। দখলের কথা স্বীকার করছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের সম্পদ অপদখল নিয়ে নীলফামারী প্রতিনিধি নূর আলম বাবুর তথ্য ও চিত্রে 3 পর্ব প্রতিবেদনের আজ শেষ পর্ব। সৈয়দপুর শহরে রেলওয়ে জমির পরিমাণ 799 একর। এর মধ্যে 110 একর জমির ওপর রেলওয়ে কারখানা ছাড়াও রয়েছে নানা দপ্তর, কর্মকর্তা কর্মচারী, শ্রমিকদের কোয়ার্টার। অপারেশনাল এলাকা 373 একর, কৃষি আর পুকুর 274 একর জমিতে। তবে এসব সম্পত্তির বড় অংশই দখল হয়ে গেছে। অপারেশনাল এরিয়া বাদে রেলওয়ে কর্তৃপক্ষ 80-র দশকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে পৌরসভার জন্য 25.75 একর জমি রেলওয়ের মালিকানা থাকা শর্তে ব্যবহারের অনুমতি দেয়। আইন অনুযায়ী জমির আকার আকৃতি পরিবর্তনের সুযোগ নেই, তবে সেখানে গড়ে উঠেছে বহুতল ভবন। এছাড়া নানা সময়ে পৌরসভা দখল করেছে আরও প্রায় 75 একর। অবৈধভাবে অপারেশনাল এরিয়ার কোয়ার্টার, বাংলো দখল করে গড়ে তোলা হয়েছে মার্কেট। 25-75 একরের জায়গা এখন পৌরসভা সেখানে দখল করে আছে প্রায় 100 একরের উপরে। অনুমতি ছাড়াই বলা যায় বা নিয়ম ছাড়াই অনেক বহুতল ভবন নির্মিত হয়েছে। রেলের কিন্তু প্রচুর পতিত জমিও আছে, যে জমিগুলো নানাভাবে মানুষ জোর জবরদখল করে রাখছে। যারা বসবাস করতেছেন তাদের কাছে যদি সহজ কিস্তিতে যদি দিয়ে দেওয়া হয় বা এককালীন যদি দিয়ে দেওয়া হয়, আমাদের রেলও রাজস্ব পাবে, অনেক টাকা রাজস্ব পাবে। বাজার এলাকাটি মোটামুটি 80% জমি রেলের জমির মধ্যেই রয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ বলছে রেলওয়ে ও সৈয়দপুর পৌরসভার সম্পত্তি নিয়ে আদালতে মামলা রয়েছে। উচ্চতর আদালতে মামলা চলমান আছে। সেই মামলা চলমান থাকায় আমরা সৈয়দপুর পৌরসভা থেকে উক্ত সম্পত্তিতে যারা বিভিন্ন ধরনের ভবন নির্মাণ করছেন তাদের আমরা প্ল্যান বা নকশা অনুমোদন দিতে পারছি না। কর্তৃপক্ষ বলছে ম্যাজিস্ট্রেসি না থাকায় দখল উচ্ছেদে নানা দপ্তরের সহায়তা লাগে। অভিযানে হামলার শিকার হতে হয়। আমাদের সমস্ত প্রোটেকশন দিয়ে আমরা চেষ্টা করতেছি এগুলো করতে, তারপরেও কিছু দুর্বৃত্ত থাকবে, এগুলো হবে, আমরা সেগুলো সুযোগ পেলে মোকাবেলা করতেছি, অ্যাকশনে যাচ্ছি। এদিকে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, এখন আর দখলবাজির সুযোগ নেই। রেলওয়ে সম্পত্তি বিষয়ক মামলাগুলো নিয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সারা দেশে এই যে রেলের যে জমি অবৈধ দখল আছে সেটার বিরুদ্ধে একটা অভিযান অব্যাহত আছে। এখানে যদি এখনো না হয়ে থাকে তো রেল সচিব সাহেব এখানে আছেন, তো এটা শীঘ্রই আমরা ব্যবস্থা নেব। রেলওয়ের সম্পত্তি দখলমুক্ত করার দাবি সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাস, সিএনজি, অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল 6 জনের। গুরুতর আহত আরও এক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতদের বাড়ি শেরপুর সদরে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিনিধি শরীফুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দুপুরে নকলা থেকে শেরপুর যাচ্ছিল একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা। জেলার ভাতশালা জোড়া পাম্প এলাকায় আসার পর কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা রিফাত পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে অটোচালক সহ 5 জন নিহত হন। তারা হলেন সদর উপজেলার কামারিয়া গ্রামের লোকমান, আলিনাপাড়া গ্রামের স্বামী স্ত্রী মুকলেস ও উম্মে কুলসুম এবং গজারিয়া কিঙ্কর গ্রামের ভাই বোন কামারুজ্জামান ইমন ও মাই শামীম। আহত চিতলিয়া গ্রামের নীনা বিশ্বাসকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনো পরিবারের কাছে কাম্য নয়। বাসটি জব্দ করেছে পুলিশ। জানান, একটি কুকুরকে রক্ষা করতে গিয়ে চলন্ত বাসের সামনে পড়ে যায় অটোরিকশাটি। দৌড় দেয়, কুকুরটাকে অ্যাভয়েড করতে গিয়ে সিএনজি রং সাইডে বাসের সামনে চলে আসে। দুর্ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বোমাসহ 6 জনকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, ভোলার বিভিন্ন চরে সন্ত্রাসী মোহাম্মদ মফিজুল হক মজুর নেতৃত্বে দীর্ঘদিন ধরে জমি দখল, চাঁদাবাজি সহ জেলেদের মাছ ও টাকা লুট করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তারা শিবপুরের রতনপুরে বিশেষ অভিযান চালিয়ে 6 জনকে আটক করে। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র ও 29টি হাত বোমা উদ্ধার করা হয়। আটক সন্ত্রাসীদেরকে থানায় হস্তান্তর করা হবে। রাজবাড়ীতে চলতি সপ্তাহে পেঁয়াজের দাম কিছুটা বেড়ে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সপ্তাহের শুরুতে কেজিতে 10 টাকা বেড়েছে। গেল সপ্তাহে 50 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হলেও এই সপ্তাহে তা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকায়। ব্যবসায়ীরা জানান, চলতি সপ্তাহে বাজারে নতুন মুড়ি কাটা পেঁয়াজ কম ওঠায় ও সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তাই কেজিতে 10 টাকা বেড়ে 60 টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দাম বাড়ায় মন প্রতি 4 থেকে 500 টাকা দাম বেড়েছে। গত সপ্তাহে মন প্রতি 1700 টাকায় বিক্রি হলেও এখন 2100 টাকায় বিক্রি হচ্ছে। উর্দু ভাষীদের পুনর্বাসন, উচ্ছেদ বন্ধ সহ 4 দফা দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে স্ট্যান্ডার্ড পিপলস জেনারেশন রিহ্যাবিলিটেশন কমিটি। রংপুর সকালে অনশন কর্মসূচিতে 200-এরও বেশি উর্দুভাষী নারী, পুরুষ ও শিশু অংশ নেয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতার 54 বছরেও উর্দুভাষী বিহারীদের সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পাকিস্তান সরকারও প্রতারণা করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারও এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সমাবেশ থেকে 4 দফা দাবি জানানো হয়। পরে দুপুরে অনশনকারীদের দাবির প্রতি সংহতি জানিয়ে তাদের অনশন ভাঙান বিএনপি নেতা শামসুজ্জামান শামু। শেষ করছি 21-এর দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। 31 ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে, বললেন হাসনাত আব্দুল্লাহ। সৈয়দপুরে রেলওয়ের জমিতে নানা স্থাপনা, অবৈধ দখলদাররা হাতিয়ে নিচ্ছেন কাড়ি কাড়ি টাকা। শেরপুরে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত 6। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।